1.5 বছর বিসমিল্লাহ কিন্তু আপিল বিভাগের রায়ের কারণে সংবিধানে ছিল না। তাতে তো কোনো সমস্যা হয়নি, আমরা বাংলাদেশে যারা মুসলমান তারাও মুসলিম হয়ে যায়নি। কাজে আমি বলেছি যে এখন একটা অবৈধ সংশোধনী এই ধরনের যুক্তির মাধ্যমে এটাকে বহাল রাখা এই আদালতের ক্ষেত্রে তার প্রকৃত দায়িত্ব পালন থেকে এক ধরনের বিরত থাকা হবে। কারণ যেহেতু সংশোধনীটা অবৈধ, এটাকে অবৈধই ঘোষণা করা উচিত। পরে যদি এই ধরনের শূন্যতা তৈরি হয়, এবং এই শূন্যতা তৈরির উদাহরণ আগেও আছে, অতীতেও হয়েছে, আমি যে বিসমিল্লাহর উদাহরণ দিয়ে যেটা বললাম, এবং আরো কিছু ক্ষেত্রে হয়েছে। তো পঞ্চদশ সংশোধনীতে কিন্তু গণভোট প্রয়োজন এরকম একাধিক জায়গায় সংশোধন করা হয়েছে। এর মধ্যে প্রস্তাবনা আছে, অনুচ্ছেদ 8 আছে, অনুচ্ছেদ 142 আছে। তো যেহেতু এখানে গণভোট প্রয়োজন এরকম বিষয় সংশোধন করা হয়েছে, কাজেই এই বিলটাকে জনগণের সম্মতির জন্য পাঠানোর প্রয়োজন ছিল। এবং এই প্রশ্নটা জনগণের কাছে পাঠানো হয় সেটা সংবিধানেই লেখা আছে, এবং প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত, যে আপনি সংবিধানের পঞ্চদশ সংশোধনী সমর্থন করেন কিনা। নির্দিষ্ট করে কোনো অনুচ্ছেদের বিষয়ে গণভোট না, পুরো সংশোধনীর ব্যাপারে গণভোট। অর্থাৎ যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হতো তাহলে জনগণের কাছে যে প্রশ্নটা যেত সেটা হলো জনগণ পঞ্চদশ সংশোধনী সমর্থন করে কিনা। এবং এই ভোটের ফলাফল যদি না হতো তাহলে কিন্তু এই সংশোধনী সেখানেই বাতিল হয়ে যেত। আমার সাথে যারা অন্য আপিলকারী ছিলেন বা ইন্টারভেনার ছিলেন, ওনাদের সাবমিশন আমার থেকে একটু ভিন্ন ছিল, যে কিছু কিছু জিনিস বাদ হলে একটা শূন্যতা তৈরি হবে, একটা সমস্যা তৈরি হতে পারে। তো সেই বিষয়ে আমি একটা উদাহরণ দিয়ে বলেছি যে আমাদের সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে, প্রথমে সামরিক ফরমান, পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। তো এই পঞ্চম সংশোধনী কিন্তু হাইকোর্ট বাতিল করে, এবং পরে হাইকোর্টের রায় স্থগিত হলেও আপিল বিভাগ 2010 সালের ফেব্রুয়ারি মাসে এই বাতিলটা বহাল রাখে। কাজে 2010 সালের ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের সংবিধানে বিসমিল্লাহ ছিল না পঞ্চদশ সংশোধনী হওয়া পর্যন্ত, 2011 সালের জুন মাস পর্যন্ত কিছু সমস্যা তৈরি হতে পারে। তো সেটার উত্তর আমি দিয়েছি যে এই সংশোধনীটা, যেটা আপনাদেরকে আমি আগেও বেশ কয়েকবার বলেছি, যে এই সংশোধনীটা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে সংবিধানকে ধ্বংস করার জন্য করা হয়েছে। কাজেই এখানে এমনকি এই সংশোধনী গণভোটে দেওয়ার কথা ছিল, এবং আমাদের যে গণভোটের যে বিধান সংবিধানের 142 অনুচ্ছেদে আছে, তাতে যদি এমন কোনো সংশোধনী করা হয় যেটার মাধ্যমে গণভোট প্রয়োজন এরকম কোনো অনুচ্ছেদে সংশোধনী আনা হয়, তাহলে শুধুমাত্র ওই অনুচ্ছেদের বিষয় না, পুরো সংশোধনী বিলটাই কিন্তু গণভোটে জনগণের কাছে পাঠাতে হয়। কাজে আমি বলেছি এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং এর বাইরেও আরো অনেকগুলো কারণ আছে। কিছু আমি আমার গতকালকের বা এর আগের দিনের ব্রিফিং এ আপনাদেরকে বলেছিলাম যে এটা সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে, দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে, এবং আরো যে সমস্ত সুরক্ষা আছে একটা সংশোধনী পাশ করার, সেগুলো এখানে অনুসরণ করা হয়নি। সংসদে কোনো বিতর্ক হয়নি, সংসদীয় কমিটির মতামত একজনের ইচ্ছায় উপেক্ষা করা হয়েছে। তো এই ধরনের অনেক সমস্যা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে যে এটাতে জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি